তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলবো? কি? আবির এক পা এক পা করে এগুচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল। এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার। কাকে রাখবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল। আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, সি মেঘ, যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাবে আমি তোকে ধরছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে গেছে। মেঘ আহাম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজরে পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলার ঘাড়েও আঙ্গুলের দাগ, নাক আর কপাল জুড়েও রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় লালিত হচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকায় মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেয়ালের দিকে ঘুরে মাথার ওড়না দিল যাতে রঙের দাগ মিম কোনোভাবে না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু, তুমি আমার দিকে কি লুকাইছো? দেখি, এদিকে ঘুরো তো। মেঘ দেয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাইলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকিয়েও দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙ্গুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দু আঙ্গুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু, তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটো দেয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু, দুটো ডিজাইনই অনেক সুন্দর হয়েছে। ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদুস্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই হবে। তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটারই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটার নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে। বাকিগুলো নিয়ে মেঘ পেছনে পেছনে আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। দুটো দেয়ালে ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা এখন বাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমদ খান আর মালিহা খান থাকতেন। ওনাদের জন্য মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজা অবস্থিত। ভেতরে একপাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রপ, আরও অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিয়া খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করা এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নে দেয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়ছে নিজের নামের দিকে। পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে সেই লেখা মেঘ নামটার উপর। আকস্মিক আবিরের মুখে হাসি ফুটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগা শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। দুটো মেয়ের সাথে ওইদিকে গেল।
তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল, থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখলো না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পিছনে ফিরতেই দেখলো তানভীর বাইক থেকে নীরব দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল। এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল। ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছ, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল। আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আবু বলেছে আগামী সপ্তাহে ফোন কিনে দিবে। ও, আর কোনো কারণ তো নেই? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছে। বন্যা মলিন হেসে বলল। কোনো ব্যাপার না, আমি কিচ্ছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবে রিয়েক্ট করতাম, নয়তো আরো বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না। আমি সত্যিই কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছেন? মেঘ কেমন আছেন? দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গিয়েছে, তাই বললাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না। আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারত না। তানভীর একটু থেমে আবারও প্রশ্ন করলো। ও, একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো। ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল। না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল। এখন আসি। যেতে বলেছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কে অপেক্ষা করছে? মানে? কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে একটু জানিয়ে দিয়ে। ঠিক আছে, এখন চলো। কোথায়? তুমি কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাকে খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল। সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, নয় আমি ধরে নেব তুমি আমার উপর রাগ করে আছো। আমি সত্যিই রেগিনি, বিশ্বাস করুন। মানলাম, আর বিশ্বাসও করলাম। এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিনও বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরাও কিছু বলে না। বারবার কথা এড়িয়ে যায়, তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপুটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টা স্বরে বলে। আগে আসতেই চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল। কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ। কোথায় যাবে বলছিলে? চলো। বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখে 2 বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্ফুট কণ্ঠে শুধালো। কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন। ওরা শপিং এ যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বললেন। একা যেতে হবে না, তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল। না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো। সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল। কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকে এদের নিয়ে শপিংয়ে যা, বেশি তাড়ামো করবি না, ঠিক আছে?
মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2 থেকে 3টা সাদা টি শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানেই উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতে রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো। কেমন আছিস? মেঘ অন্যদিক মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনে আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগুতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যার মেঘকে দেখে থতমত খেলো। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যার মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রতি উত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল। না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহই জানেন। তুই তো ইদানিং ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে হঠাৎ করে আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘুরে প্রায় ধাক্কাই লেগে গিয়েছিল। কথা নেই বার্তা নেই হুট করে আমাকে ধমকিয়ে গেল। এরপর থেকে দেখলেই কেমন জানি হাসে। এটা সেটা জিজ্ঞেস করে ইচ্ছা করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না 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 না, তোর ভাই আরেকটা ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞেস করতেছিল আমাকে আবার কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করেছি। কেন? তোর ভাই মিনাজদের যে অবস্থা করেছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইয়াকে বলি? ভুলেও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপার থেকে কিচ্ছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার ওপর বিরক্তি হয়েছিস। এমনকি আমি নিজেই আমার ওপর বিরক্তি ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চেনে আর না তামিমকে চেনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর কি এমন? বন্যা উদাসীন কণ্ঠে বলল, চল, এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি 2টো সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যে লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখে পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে কেন? কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দেব। বন্যা আর মেঘ দুজনাই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগে কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফাতও আটকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনাই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দেবে না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি। আর আমি সামান্য কলিজাটা চাইছে, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই, তোমার কি লাগবে বলো শুধু। দেখো তোমার ভাই তোমার জন্য কি করে।
তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ, বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সরসর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতে তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানের মেয়ের নাম উঠেছে। আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্য আসছো? যে বোনের পেছনে ঘুরঘুর করছিস সে এখন তুই আমার, তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজে বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কোন নজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না, এ বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইবো। আবির ভাইয়া কোথায় আছেন, আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নেব। তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছে। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থেকে জানো। অবশ্যই। লিফাত নিজে চেয়ারে গিয়ে বসলো। পিছনে ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে আসছিল, সেগুলা দিয়ে ক্যাপ পড়তে পড়তে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা করিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলছে। ওই ছেলে মাফ যে চাইছে, দেখিস। বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগীস্বরে বলল, তুই গিয়ে শুনেছিলি মাফও নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুচকে বলল, আই, তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ার কাছে মাফ চাইছে। বিশ্বাস না হলে ছেলেটাকে ডাক দে। যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝেড়েছে। বন্যা ভাবলেশীন জবাব দিল। আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়ো করে বলল, না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। দেখলি? এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘদের দিকে পড়তেই সামনে 2-3 জনকে ডেকে বলল। আকস্মিক ওরা থমকে গেল। ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে। ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পেছনে বসে আছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বললে হবে না আপু। আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। অবশ্যই তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম। ভাইয়া কোনোভাবে খবর পেয়ে যায়, তারপর আর প্রোগ্রামে আসেনি। সেসব পুরনো কথা বাদ দিই। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে এসেছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ। 4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে। যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে, সেখানে তারা প্রথম বর্ষে 2 মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাহিরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুজনেরই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই দুজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গিয়েছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না।
মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকে অফিসে আসছে। অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। দুদিন যাবৎ আলী আহমদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গে যায়। মেঘ কল দিতে আবির মুচকি এসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানলেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটে আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলে ওরা খুব ভালো করে জানে। খাবার খাইছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলেও ওরা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখাবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এসে বসাইতে সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি আসবেন কিনা জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবলো, এমনিতে আবিরের শরীর দুর্বল, এই অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেই ভয়ে মেঘ বলল, না, আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আপুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাস। মেঘ ঠাট্টার স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগে কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবে। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপর রেখেছেন, ঘন্টার পর ঘন্টা খাওয়া পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় বসে থাকলে ভালো হতো। ঠিক আছে, খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করেছেন? প্রপোজ করেনি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও। চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না, অন্তত পক্ষে ভর দুপুরে তো নয়। এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যা হইল কি না? আবির ফের জিজ্ঞাসা করলো, মামুনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে, তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভাবছিলাম শুধু আমাকে কল দিচ্ছে। সকালে বলেছিল বিকেলে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেয়নি, জোর করে বাসায় নিয়ে এসেছে। রাতে ঝড় হতে পারে ভেবে তো চাচুও ওদের পাঠাতে না করলো। এদিকে আফা বারবার কল দিয়েই যাচ্ছে। তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপির সাথে কথা বলছি,
শুক্রবার সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতে মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতে মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বুঝাতে চাচ্ছে। মেঘের ইশারায় বুঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা সরে বিড়বিড় করে বলল, আজ আইরিনের জন্মদিন। সে বায়না ধরেছে আজ আমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে। তার জন্য ফুপি বারবার কল দিচ্ছেন। আবির মৃদুস্বরে প্রশ্ন করল, তোকে কি বলেছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করেছে। আবির আলী আহমদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞাসা করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বললেন, দেখো কাকিয়া, ফুপিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপি আমাদের যেতে বলছেন। আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন। দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করে, তাই না? মেঘ আর মিম দুজনাই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির, তুই কি বাসা চিনিস? আচম কেমন প্রশ্নে আবির থতমত খেলো, নীরবে ঢোক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়ি ঘর চিনতে হয় না, বুঝছো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বললেন, চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম, চল আমরা যাই। আবিরের সহজ স্বীকারোক্তি। তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মেঘ আর মিম দুজনাই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিম দরজা থেকে ডেকে নিচে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠল, এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণেও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল, এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরাও যাও, আমি যাব না। আবির প্রশ্ন করল, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটমট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল। তুই কিছু বলছিস? মেঘ থমথমে কণ্ঠে বলল, না, আমি কিছু বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই দিন কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু, তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামুনিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির, গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল। ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মেহাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে পরপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তে মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি, রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছা করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নেব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।